হ্যালো স্টুডেন্টস, আজকে আবার চলে এসেছি ম্যাথের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের মধ্যে কি কি ম্যাথ রয়েছে, আমরা দেখব, শিখব, বুঝবো এবং জানবো। তো দেখি প্রথম অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে। দেখো বলেছে একটি টিভি 16,800 টাকাতে বিক্রি করে 20% লাভ হয়। যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায় তবে 20% লাভ করতে টিভিটি কত দামে বিক্রি করতে হবে। তো দেখো এখানে একটা কথা বলে দিয়েছে যে প্রথমে কিন্তু 16,800 টাকাতে বিক্রি করেছিল, তাই না? তখন 20% লাভ হয়েছিল। তাহলে সাপোজ একটা ক্রয় মূল্য ছিল, তারপরে 20% লাভ করে বিক্রি করলে কিন্তু 16,800 টাকায় বিক্রি করেছিল। এইবার ঘটনাটা কি ঘটেছে, বলছে উৎপাদন খরচ 20% বেড়ে যায়। তার মানে কি হয়, তার মানে কিন্তু আমার এখানে যে টাকা ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্যই কিন্তু 20% বেড়ে গেছে। তার মানে যে টাকাতে বিক্রি করেছিল সেই টাকা কিন্তু এখন দ্রব্যটির উৎপাদন খরচ। তাহলে আমার এখানে এখন উৎপাদন খরচ কিন্তু 16,800 টাকা। এইবার কি বলেছে, বলছে তবে 20% লাভ করতে টিভিটি কত দামে বিক্রি করতে হবে। তো আমি জানি ক্রয় মূল্য সবসময় কিন্তু 100% হয়, তাই না? তাহলে আমাকে বলছে 20% লাভ করতে হবে, তার মানে কত পার্সেন্টে বিক্রি করব? তার মানে কিন্তু আমরা 120% বিক্রি করব। তাহলে দেখো গুণ 120/100, তাহলে কি হবে, নিচের দুটো শূন্য কাটা, ওপরের দুটো শূন্য কাটা, কি পড়ে থাকলো 168 গুণ 120। তাহলে এটাকে গুণ করি, এখানে 168-র সাথে আমি 12 গুণ করব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 2 একে 2 আর 1 কিন্তু 3, তারপরে 8 একে 8, 6 একে 6, 1 একে 1, 6 8 আর 3 11 1 হাতে 1, 6 আর 3 9 আর 1 10 0 হাতে 1 2। তাহলে 2 0 1 6 আর লাস্টে দেখো 120 তে একটা শূন্য রয়েছে, তাহলে কি হবে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 0 1 6 0। তাহলে অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে বোঝা গেছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবেই করব। যদি আমার এখানে লাভ আগের 20 একই আর পরের উৎপাদন খরচও একই পার্সেন্টেজ বৃদ্ধি পায়, তখন কিন্তু আমরা সবকিছু করতে যাব না, ঠিক আছে? এইভাবেই করব। দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কি বলেছে। তো দেখো পরের অঙ্কটা আমাদের বলে দিয়েছে একজন ব্যবসায়ী তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি নির্ধারণ করে এবং 20% ছাড় দেয়। বোঝা, ছাড় দেওয়ার পর লাভের হার কত? আচ্ছা, আমরা এর আগের ক্লাসটা যারা দেখেছো তারা খুব ভালো করে জানো যে মোট লাভ বা মোট ক্ষতি বের করতে গেলে আমরা কি করি। এখানে কিন্তু সেই ঠিক একই রকম ভাবে আমাকে শুধু কথাটা আলাদা বলেছে লাভের হার, কিন্তু ঘটনা কিন্তু সেই মোট লাভই বের করতে বলেছে। তাহলে কি হয়েছে, এখানে যা জিনিসের ক্রয় মূল্য তার থেকে 50% আরো বেশি দেওয়া হয়েছে। তাহলে আগের দিন সূত্রটা করেছিলাম কি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তাহলে প্রথমে দেখো 50% বেশি বলেছে, তাই না? তাহলে লিখবো প্লাস 50। তারপরে কি হয়েছে, 20% ছাড় দিয়ে দিয়েছে। আচ্ছা, ছাড় মানে তো আমরা জানি মাইনাস হয়, তাহলে লিখবো কি মাইনাস 20। আর এই প্লাসে মাইনাসে মাইনাস 50 গুণ 20/100। তাহলে দেখো 20 থেকে এই 50 থেকে 20 বাদ দিলে কত হয়, হয় কিন্তু 30, বিয়োগ এই ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য, ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য, কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকলো কি 5 গুণ 2, 5 গুণ 2 10। তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হয় 20%। তাহলে কিন্তু 20% ছাড় দেওয়ার পর এখনো লাভের হার থাকবে 20%। অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। এবার যাবো আমরা পরের অঙ্কতে। দেখো কি বলেছে, একজন দোকানদার তার পণ্যে 40% ছাড় দেয় এবং তারপরেও 20% লাভ করেন। এইবার কি বলেছে, বলেছে 2,400 টাকা ধার্য মূল্যের একটি পণ্যের জন্য দোকানদারকে কত ক্রয় মূল্য দিতে হবে। এইবার দেখো তোমরা প্রত্যেকেই জানো শপিং মলে একটা করে প্রাইস ট্যাগ থাকে, তাই না? তো সেই রকমই ঠিক প্রাইস ট্যাগে একটা প্রাইস ট্যাগে লেখা আছে কত, 2,400 টাকা। এইবার 2,400 টাকা প্রাইস ট্যাগ, তারপরে কি লেখা আছে, বলেছে 40% ছাড়। তাহলে 40% ছাড় দিলে কত পার্সেন্ট দামে বিক্রি করবে? তাহলে আমরা জানি 100% হলো মোট মূল্য হয়,
তার থেকে 40% যদি ছাড় দেয় তার মানে কত 100 বিয়োগ 40 মানে হলো 60% দামে বিক্রি করেছে। তাহলে এই টাকাটার মানে 2400 টাকার 60% দামে কিন্তু বিক্রি করেছে। এইবার কত কি বলেছে 20% লাভ করে তাও, ঠিক আছে। এইবার তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে কি করব, তাহলে 20% লাভ মানে 120%-এ বিক্রি করেছে আর ক্রয় মূল্য হলো আমার 100%। তাহলে কাটাকাটি করি আমরা, দেখো নিচের 100 ওপরের 100 কেটে গেল। আচ্ছা ওপরে 60 দিয়ে নিচের 120-কে কাটলে কত হয় 2, আর এই 2 দিয়ে 2400-কে কাটলে হয় কিন্তু 1200। তাহলে আমার এখান থেকে উত্তর বেরোলো কিন্তু 1200। দেখো তাহলে ক্রয় মূল্য কিন্তু আমার অপশান বি 1200 টাকা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আমরা কিন্তু একবারে করার চেষ্টা করলাম, এরপর থেকে যখন চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস পুরো ডিটেলসে আসবে তখন কিন্তু আরও ভালো করে আমরা বুঝবো। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস সেহেতু বেশি ডিপলি আমরা যাচ্ছি না। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে তার আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে। তো এইবার দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধের সেটা ছিল ক্ষেত্রফল নিয়ে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল আমার পাই আর স্কয়ার। তার মানে কি যে ব্যাসার্ধ আরটা দুবার হতো মানে আর স্কয়ার মানে আর গুণ আর। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা বলেনি, এক্ষেত্রে বলেছে কি গোলকের, তারপরে বলেছে আয়তনের। আচ্ছা গোলকের আয়তনের সূত্র আমাদের হলো 4/3 পাই আর কিউব, মানে আর এখানে 3 বার থাকে, আর গুণ আর গুণ আর। তাহলে আমরা কি করব, আগের দিন আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছিলাম মোট বৃদ্ধি বা মোট হ্রাসের ক্ষেত্রে একটা সূত্র, সেই দেখো আমরা কিন্তু ঘুরে ফিরে কিছু কিছু অঙ্কতে আমরা এই একই সূত্রে চলে আসছি। তাহলে এই একটা সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক করা যায়, তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এতক্ষণ তো আমরা করছিলাম যে দুটো পার্সেন্টেজ থাকছিল বা সিঙ্গেল পার্সেন্টেজ থাকছিল, কিন্তু এর ক্ষেত্রে আর 3 বার রয়েছে। তাহলে আমরা 3 বার কি করে করব, দেখো 50% করে কমেছে আমার 3 বার, তাহলে 3 বারও কিন্তু করা যায়। কি করে করব দেখো, প্রথমে এই দুটোকে করব তারপরে ওই 50 টাকা নিয়ে করব। তাহলে প্রথমে তাহলে বৃদ্ধি পেয়েছে কি লিখবো +50, তারপরে আবার বৃদ্ধি তাহলে +50, আবার তাহলে +50 গুণ 50/100। আচ্ছা 50 50 100 যোগ করলে প্লাস 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 5 5 25, মানে কত হলো 125%। আচ্ছা এই দুটোকে করে কিন্তু আমার বেরোলো কত 125%। এইবার করব কাদেরকে, এই 125-কে আর এই 50-কে। তাহলে আমরা একটুখানি সাইডটা জায়গা করে নিই মুছে। দেখো তাহলে একই রকম ভাবে একই সূত্র দিয়ে কিন্তু আমরা করব। কি করে করব দেখো, +125 +50 +125 গুণ 50/100, তাহলে 125 আর 50 যোগ করলে কত হয় 175 প্লাস, আচ্ছা 50 দিয়ে 0 0 কাটা। আচ্ছা আর আমরা কাটবো না, তার একটা কারণ আছে, কারণ নিচে দেখো 10 আছে। এইবার যদি আমি এটাকে কেটে দিই না, তাহলে 5 দিয়ে কাটলে 2 চলে আসবে, তখন আমাদের ভাগ করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা করব কি, আমরা কিন্তু নিচে যদি একের পরে একটা 0 দুটো 0 এরকম থেকে যায় তখন কিন্তু আমরা রেখে দেওয়ার চেষ্টা করব যাতে ভাগ করতে সুবিধা হয়। তাহলে 125 আর 5 গুণ করলে কিন্তু হয় 625, নিচে হলো 10। এইবার আমি বললাম ভাগ করতে সুবিধা হয়, কি করে সুবিধা হবে দেখো, এই 625-এর নিচে একের পরে একটা 0 আছে, মানে ওপরে এক ঘর আগে দশমিক বসে যাবে। তাহলে কি লিখবো 175 যোগ কি বললাম ওপরে এক ঘর আগে, আচ্ছা 5 হলো একটা ঘর তার আগে দশমিক, তাহলে 62 দশমিক কিন্তু 5 হয়ে গেল। আচ্ছা যোগ করলে কত হয় দেখি, আচ্ছা 0.5 তো 0.5-এর মধ্যে থাকবে কারণ 175-এর গায়ে দশমিক নেই। তাহলে 2 আর 5 যোগ করলে 7, 6 আর 7 যোগ করলে 13, 3 হাতে 1 1 আর 1 2, তাহলে 237.5 কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, মানে অপশান বি।
তো তোমাদের মনে হচ্ছে এই অঙ্কটা বিশাল কঠিন বা এরকম সূত্র দিয়ে করলে অনেকটা লেন্দি হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে না, তখন এই অঙ্কটাই খুবই সোজা মনে হবে। তো এখন নতুন, আস্তে আস্তে করো, দেখো ভালোই মনে হবে। তারপরে দেখা যাক কি অঙ্ক রয়েছে। বলছে একটা বাঁদর 1 মিনিটে একটি দণ্ডের 6 মিটার উঠতে পারে, কিন্তু পরের মিনিটেই 3 মিটার নিচে নেমে আসে। আচ্ছা, বলছে উঠছে আবার কিন্তু পরের মিনিটে নিচেও নেমে আসছে। বলছে কত সময়ে বাঁদরটি 21 মিটার লম্বা দণ্ডের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে। তো এই ধরনের জিনিসগুলো করতে গেলে দেখো কি বলেছে, প্রথম 1 মিনিটে কিন্তু উঠছে কতখানি, উঠছে কিন্তু 6 মিটার, এটা উঠছে। তারপরে কি হচ্ছে, ঠিক সেকেন্ড মিনিটেই মানে 2 মিনিটের বেলায় কি হচ্ছে, 3 মিটার নিচে নেমে যাচ্ছে। তাহলে 6-এর থেকে যদি 3 মিটার নিচে নেমে যায়, তার মানে ওভারঅল উঠলো কত, 3 মিটার আমার উঠলো। এইবার আমাকে কি বলেছে, 21 মিটার। তাহলে যদি 2 মিনিটে 3 মিটার ওঠে, তাহলে মানে 3 মিনিটে যদি 2 মিটার ওঠে, সরি, যদি 3 মিটার ওঠে 2 মিনিটে, তাহলে 21 মিটার উঠবে কত মিনিটে, তাহলে 1 মিটার উঠবে কত, 2/3। 21 মিটার উঠবে 2 গুণ 21/3, তাই না? তাহলে এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার হবে না, এটা অ্যান্সার কিন্তু হবে না। দেখো অপশানে কিন্তু থাকবে, কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন হবে না দেখো, খুব সুন্দর করে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা কিন্তু অ্যান্সার হবে না, এইভাবে করা যাবে না। কারণ কি, ধরো এইটা একটা দণ্ড, টোটাল কি 21 মিটারের একটা দণ্ড। এই 21 মিটারের দণ্ডটার মধ্যে কি বলেছে, তাহলে প্রথমে এতখানি 6 মিটার উঠেছিল, ঠিক তার পরের মুহূর্তে এতটুকু নেমে গেল। এই রকম করতে করতে একটা পজিশন আসবে যখন এখানে উঠে যাবে, কিন্তু তারপরে আর কিন্তু নামবে না। তাহলে সেই পজিশনটা আমাকে জানতে গেলে খুব সহজে আমরা দেখো আমাদের যেটা বলেছে প্রথম মিনিটে ওঠে, সেই মিটারটাকে প্রথমে এই টোটাল বাঁশের যে লম্বা সেটা থেকে বাদ দিয়ে দেব। মানে 21 থেকে, তাহলে প্রথম মিনিটে ওঠে কত মিটার, 6 মিটার, তাহলে 6কে বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত হয়, 15 মিটার। এই 15 মিটার উঠতে কতটুকু সময় লাগে সেইটা বের করব। তাহলে 3 মিটার উঠতে 2 মিনিট লাগে, তাহলে 3 মিটার উঠতে 2 মিনিট সময় লাগে। 1 মিটার উঠতে 2/3, আর 15 মিটার উঠতে কত সময় লাগবে, এখানে করলাম, হ্যাঁ, 2 গুণ 15/3, মানে 3 কাটলে কত হবে, 3 × 5 = 15, 5 দুগুণে 10 মিনিট। আচ্ছা, এই 10 মিনিটে কিন্তু 15 মিটার উঠলে 21 মিটার কিন্তু এখনো ওঠেনি। আচ্ছা ঠিক ধরো 10 মিটার এইখানে উঠেছে, এই পর্যন্ত। আচ্ছা 10 মিটার না, সরি, আচ্ছা 15 মিটার উঠেছে। আচ্ছা 15 মিটার কিন্তু উঠেছে, এই পর্যন্ত ধরো উঠে গেছে। এইবার কি হয়েছে, ঠিক তার পরের মিনিটে গিয়ে কি হবে, পরের মিনিটেই কিন্তু 6 মিটার উঠে পড়বে, তাই না? পরের মিনিটেই কিন্তু 6 মিটার উঠে পড়বে। আচ্ছা উঠে যখন পড়লো, তাহলে তো নামার কোনো এখানে প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে কিন্তু এখানে আমার 10 মিনিটে উঠলো কত, 15 মিটার, ঠিক তার পরের মিনিটেই আমার কিন্তু 21 মিটার উঠে গেল। তার মানে কি 10-এর সাথে আরও 1 যোগ 11 মিনিটে আমার কিন্তু পুরো বাঁশটা চড়তে পারবে। অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তো এই অঙ্ক করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলো, তো আজকে থেকে আর কিন্তু ভুল হবে না। পরবর্তী অঙ্কতে চলে যাব। আচ্ছা পরবর্তীতে আমাদের কি বলেছে, একটা এখানে অ্যানাউন্সমেন্ট রয়েছে, টার্গেট ব্যাচ কি নিয়ে, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। এতে রিজনিং ছিল না, রিজনিংটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। তো এর পরবর্তীতে তোমাদের রিজনিংয়ের ক্লাসও আসবে, তোমরা একটু ফলো রেখো এসবি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিকে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এই ব্যাচটা একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য, 1 নম্বর কথা, এটা অফলাইন ব্যাচ। আর টিল এক্সাম শুধুমাত্র 999 একটা অফলাইন ব্যাচ, শুধুমাত্র 999 দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এই টার্গেট ব্যাচটা। যতদিন না এক্সাম হচ্ছে ততদিন। ব্যাচটা কিন্তু অলরেডি 3 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, বেশ খানিকটা এগিয়ে গেছে। যত তাড়াতাড়ি পারো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করো। কোন নম্বরে, এখানে দেওয়া অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা যাবতীয় তথ্য কিন্তু নিয়ে নাও। তো পরবর্তী অঙ্কতে যাওয়া যাক। বলছে একটি নৌকা
পয়েন্ট এ থেকে বি পর্যন্ত স্রোতের দিকে এবং তারপর এ থেকে বি এর মধ্যে একটি মধ্যবিত্ত বিন্দু সি এ ফিরে আসতে 20 ঘন্টা সময় নেয়। বলছে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। বলছে এ থেকে বি এর দূরত্ব কত কিলোমিটার সেটা বের করতে বলেছে। তো আমরা ছবি দিয়ে খুব সহজে একটু বোঝার চেষ্টা করি। ধরো এইখান থেকে এই পর্যন্ত হলো এটা এ আর এটা বি। প্রথমে আমাদেরকে বলে দিয়েছিল কি এ থেকে বি পর্যন্ত স্রোতের দিকে মানে স্রোতের অনুকূলে, তাহলে এ থেকে বি পর্যন্ত পুরো কিন্তু গিয়েছে, এই পুরো রাস্তাটা গিয়েছে। তারপরে কি হয়েছে বলেছে এবং বি এ থেকে বি এর মধ্যে এবং বলছে তারপর এ এবং বি এর মধ্যে মধ্যবর্তী বিন্দু, তার মানে এই বি থেকে দেখো বলেছে সি এ ফিরে আসতে, মানে কি বি থেকে ফিরে আসার সময় মাঝখানে এরকম একটা বিন্দু সি ছিল, তাহলে ওই সি বিন্দুতে ফিরে আসতে টোটাল কিন্তু সময় নিয়েছে কত 20 ঘন্টা। এইবার দেখো প্রথমে যখন এ থেকে বি এতে গিয়েছে তখন কিন্তু আমাদের স্রোতের অনুকূলে গিয়েছে, কিন্তু যখন বি থেকে সি এর দিকে ফিরে এসছে তখন কিন্তু স্রোতের প্রতিকূলে গেছে, তাই না? তাহলে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে বেগটা আমার দরকার। আচ্ছা আমরা লিখবো অনুকূলে বেগ, অনুকূলে বেগ। আচ্ছা অনুকূলে বেগ বের করতে গেলে কি করতে হয়? অনুকূলের বেগ হলো নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আচ্ছা নৌকার গতিবেগ এখানে বলছিল 10, তাহলে 10 আর স্রোতের গতিবেগ বলে দিয়েছিল 5, তাহলে 5 মানে 15 কিলোমিটার পার ঘন্টা হলো অনুকূলে বেগ। আচ্ছা এইবার প্রতিকূলে বেগ বের করতে হবে। আচ্ছা প্রতিকূলে বেগ বের করতে গেলে কি করতে হয়? প্রতিকূলে বেগ হলো নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। আচ্ছা নৌকার বেগ 10 আর স্রোতের বেগ হলো 5, তাহলে বিয়োগ করলে হবে কত 5 কিলোমিটার পার ঘন্টা। এইবার কথা হচ্ছে যে বলেছে এ থেকে বি এর দূরত্ব কত, তো আমরা এটা তো করে নিলাম। এইবার কি করব? আমরা অপশান টেস্ট করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কিন্তু এক্স ধরে করলেও করতে পারি কিন্তু তাতে লেন্দি হবে। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখবো, যখনই আমরা অপশান টেস্ট করব না তখন অপশান বি আর সি কে আগে নেব। তো দেখো আমার এখানে অপশান বিতে আছে কি 120, তাহলে দেখি এ থেকে বি স্থানে 120 কিলোমিটার যেতে কত সময় লেগেছে, তাহলে 15 কিলোমিটার গতিবেগ নিয়ে গেছে, তাহলে 120/15, তাহলে কত হবে 8×15=120। তারপরে দেখো বলছে 5 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ফিরে এসছে, কিন্তু ফিরে আসার সময় টোটাল কিন্তু এই বি থেকে এ পর্যন্ত ফিরে আসেনি, এই মাঝখানে সি বিন্দুতে কিন্তু দাঁড়িয়ে গেছে। তাহলে টোটাল পথ যদি এই 120 কিলোমিটার হয় আর তাহলে অর্ধেক কত হবে 60 কিলোমিটার। তাহলে দেখো প্রতিকূলে 60 কিলোমিটার গেছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে, মানে টোটাল টাইম লেগেছে 12 ঘন্টা। তাহলে আগে অনুকূলে যখন এ থেকে বি স্থানে গিয়েছিল তখন 8 ঘন্টা লেগেছিল, আর বি থেকে সি স্থানে যখন ফিরে এসছে তখন কিন্তু 12 ঘন্টা লেগেছে। তাহলে টোটাল সময় কত 12 + 8, দেখো 20 ঘন্টা। আমাদের কিন্তু এই 20 ঘন্টা প্রশ্নেতে বলেই দিয়েছিল, তাহলে আমাদের প্রশ্ন সার্থক করেছে। তাহলে আমরা বলবো অ্যান্সার হলো অপশান বি, মানে এ থেকে বি এর দূরত্ব হলো 120 কিলোমিটার। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু একটুখানি বোঝার অঙ্ক, খুব কনসেপ্টের অঙ্ক, খুব সুন্দর করে দেখো বোঝো, না বুঝতে পারলে কমেন্টে জানাও, আবার হবে। পরবর্তী অঙ্ক বলছে 1.2 কিলোমিটার, এটা 1.2 কিন্তু হ্যাঁ কিলোমিটার দীর্ঘ ব্রিজ যেখানে শেষ হয় সেখান থেকে 400 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম শুরু হয়, দিয়ে বলেছে 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 200 মিটার ট্রেনের কত সময় লাগবে ব্রিজের শুরুর বিন্দু থেকে প্ল্যাটফর্মের শেষ বিন্দু পর্যন্ত অতিক্রম করতে। তার মানে এখানে দেখো খুব ইনডাইরেক্টলি একটা কথা বলে রেখেছে, কি বলেছে ব্রিজের শুরুর বিন্দু থেকে প্ল্যাটফর্মের শেষ বিন্দু, মানে কি ট্রেনটা কিন্তু অতিক্রম পুরো ব্রিজটা আর প্ল্যাটফর্মটা দুটোকেই অতিক্রম করবে, তাই না? তাহলে এই দুটোকেই যখন অতিক্রম করবে প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে আমরা দেখে নিই যে টোটাল কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে। দেখো ট্রেনের দৈর্ঘ্য হলো 200 মিটার, তারপরে কি বলেছে এ দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 400 মিটার, আর ব্রিজটার দৈর্ঘ্য বলেছে 1.2 কিলোমিটার। আচ্ছা কিলোমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হয় জানো? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে প্লাস 1000 দিয়ে দেখো 1.2 কে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 12, আচ্ছা 1000
0 0 0 আর 1 ঘর আগে দশমিক ছিল তাই 1 ঘর আগে দশমিক। তো দশমিকের পরে শূন্যর তো কোনো দাম নেই, তা 1200, তাহলে 1200 1200 মিটার। তাহলে টোটাল কত মিটার হলো দেখি তো? 1200 আর 400 হলো 1600, 1600 আর 200 হলো 1800 মিটার। এবার 1800 মিটার দূরত্ব অতিক্রম করবে, গতিবেগ কত? 72 কিলোমিটার পার ঘন্টা হলো গতিবেগ। তাহলে আমাদের দেখো এখানে মিটার এখানে কিলোমিটার, তা বললে তো হবে না, তাহলে আমাকে একই জিনিসে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের স্পিড হলো 72 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18-র সাথে 72 কাটাকাটি করলে কত হবে? 4 18 72। যাদের কিন্তু নামতা মুখস্থ নেই তারা খুব ভালো করে নামতাটা পড়ো, তাহলে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। তাহলে কি লিখবো দেখো? 4 গুণ 5 মানে 20, আচ্ছা 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে দেখো 1800 দূরত্ব, স্পিড হলো 20 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে বলেছিল কি? আমাকে বের করতে বলেছিল কত সময় লাগবে, টাইম। তাহলে t = d/s। আচ্ছা এটা কি করে হয় তোমাদের কিন্তু প্রথম ক্লাসে বলা আছে, যারা দেখোনি গিয়ে একবার চট করে দেখে নেবে প্রথম ক্লাসটা। তাহলে ডিস্টেন্স কত? 1800 আর স্পিড কত? 20। কাটাকাটি করি, 0 0 কাটা, 2 দিয়ে 18কে কাটলে 9 হয় আর একটা 0, তাহলে 90। আচ্ছা 90 কিন্তু এই যে 90 বেরিয়েছে এটা কিন্তু 90 সেকেন্ড। আচ্ছা 90 সেকেন্ড, কিন্তু অপশানে তো সেকেন্ড নেই, অপশানে মিনিট আছে। আচ্ছা 90 সেকেন্ড মানে আমরা সবাই জানি 1.5 মিনিট হয়, তাহলে অপশান সি কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে যাবো পরের অঙ্কতে। বলছে একটি মূলধন 10 বছরে সরল সুদে তার 7 গুণ হয়ে যায়, একই হারে 20 বছরে এটি তার কত গুণ হবে? দেখো এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদের কথা বলেনি, একদম সিম্পল ইন্টারেস্টের কথা বলেছে। তো সিম্পল ইন্টারেস্টে কি বলেছে? 10 বছরে টাকাটা 7 গুণ হয়, 7 টাইমস। ঠিক আছে, 7 গুণ হয়ে যায়, তার মানে সুদ হয়েছে কতটুকু? ধরো যদি আসল যদি 1 টাকা থাকে তাহলে সুদ হয়ে গেছে 7 টাকা। তাহলে এই সুদ বললাম সুদ নয়, সুদ আসল মিলিয়ে কিন্তু হয়ে গেছে 7 টাকা। তাহলে আমার এখানে কিন্তু সরল সুদের ক্ষেত্রে সুদ আসল সব নিয়ে হয় না, শুধুমাত্র আমরা জানি কি সুদ নিয়ে হয়, তাই তো? তাহলে সুদ কত টাকা? দেখো 7 যদি 7 গুণ টাকাটা হয়ে যায় তাহলে 10 বছরে আমার 6 টাকা সুদ হয়েছে। তাহলে কি বলেছে? 20 বছরে এটি, তাহলে 20 বছরে সুদ কতটুকু হবে? যেহেতু সরল সুদ, এখানে সুদের ওপরে সুদ পড়ার কিন্তু কোনো ব্যাপার নেই, শুধুমাত্র যে আমার আসল টাকাটার ওপরই কিন্তু সুদ পড়বে। তাহলে 20 বছরে সুদ হবে 6, দেখো 10 বেড়ে 2 গুণ হয়ে গেছে সময়টা, তাহলে আমার সুদটাও তো বেড়ে 2 গুণ হয়ে যাবে। তাহলে 6 গুণ 2 মানে 12 টাকা আমি সুদ পেয়ে যাব। এইবার এখানে কিন্তু সেটা শুনতে চাইনি, এখানে বলেছে তার কত গুণ হবে, সেই টাকাটা চেয়েছে, টাকাটা কত গুণ হবে। তাহলে এটা তো শুধু সুদ বেরোলো, তাহলে এর সাথে এটা শুধু সুদ আর আসল আমি 1 টাকা ছিল, তাহলে টোটাল হলো কত? 13। তাহলে অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ অঙ্কটা? পরবর্তী অঙ্কতে যাব। বলেছে দুটি সংখ্যা এ এবং বি এমনভাবে পরিসমাপ্ত করা হয়েছে যে এ এর 6% এবং বি এর 4% এর যোগফল এ এর 7% এবং বি এর 11%-এর যোগফলের 2/5 সমান। তাহলে a/b এর অনুপাত কত? তাহলে প্রথমে যা যা বলে দিয়েছে অঙ্কের মধ্যে প্রথম লাইন থেকে আমরা পাতানো শুরু করব। বলেছে a এর 60% মানে a গুণ 60% নয় 6% বলেছে, তাহলে 6/100। আর বলেছে কি b এর 4%, এদের যোগফল, তাহলে এদের যোগ করলাম। কার সাথে সমান বলেছে? দেখো বলেছে a এর 7% আর b এর 11%, এর যোগফলের 2/5। আচ্ছা 2/5 মানে 2/5 অংশের সাথে সমান।
তো এইবার এইটাকে আমরা সলভ করে বের করব a/b সমান সমান কত। কিভাবে করব? খুব সহজে করব। দেখো এখান থেকে কিন্তু কাটাকাটিটা একটু অন্য রং দিয়ে করি, ভালো হবে। 100 100 100 100 গুলো কিন্তু আমার কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, দেখি কি পড়ে থাকলো। দেখো 6a প্লাস 4b সমান সমান 7a প্লাস 11b। আচ্ছা ব্র্যাকেটে একটা 2 বাইরে কিন্তু 2/5 আছে। তাহলে কি করব, এই 5টা নিচে রয়েছে এপারে এনে গুণ করে দেব। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 6 30a প্লাস 4 5 20b সমান সমান, এবার 2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, এই নিচেরটাকে এইটাকে। তাহলে 7 দুগুণে 14a প্লাস 22b। এ গুলোকে একদিকে নিয়ে আসবো, বি গুলোকে আরেক দিকে নিয়ে যাব সমান সমানের। তো কোন দিকে নিয়ে যাব? দেখো এ বলেছে আগে, তাহলে আমরা এ কে কিন্তু এদিকে মানে বাঁ দিকে রাখার চেষ্টা করব। দেখো 30a মাইনাস 14a সমান সমান 22b মাইনাস 20b। আচ্ছা 30a থেকে 14a বাদ দিলে কত হয়? আমরা উপরের টুকুকে একটু মুছে দিলাম, হ্যাঁ, নাহলে জায়গায় হচ্ছে না। দেখো এইবার আমরা একদম নর্মাল করব। আচ্ছা 30 থেকে 10 বাদ দিলে হয় 20, 20 থেকে আরো 4 বাদ দিলে হয় 16a সমান সমান, আর 22b থেকে 20b বাদ দিলে হয় 2b। তাহলে বিটাকে a এর তলায় নিয়েছি, তাহলে a/b সমান সমান 2/16। আচ্ছা 2/16 কে কাটাকাটি করা যায় তো, 2 দিয়ে 2 1 2, 8 দুগুণে 16 মানে 1:8। আচ্ছা a/b মানেই কিন্তু a/b সবাই জানে। তো অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, খুবই সোজা। এটাই শুধুমাত্র কি একটুখানি দেখার জিনিস, সেটা হলো প্রথম লাইন থেকে যা যা বলেছে আমরা কিন্তু সুন্দরভাবে দেখে দেখে বসাতে থাকবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার যাব পরবর্তীতে। বলছে একজন দোকানদার 2টি ধরনের চাল এনেছেন। মানে ধরো তোমাদের ওখানে একজন দোকানদার রয়েছে, যে দোকানদার 2 রকমের চাল নিয়ে এসে কি করেছে দেখি। বলছে যার প্রতি কেজির ক্রয় মূল্য একটা 128 টাকা, 143 টাকা। বলছে প্রতি কেজি 137.75 মূল্যের একটি মিশ্রণ তৈরি করতে হলে তাকে 2 প্রকার চাল কি অনুপাতে মিশিয়ে দিতে হবে। তার মানে কি, দেখো 2 রকমের দাম দিয়ে 2 রকমের চাল কিনেছে, কিনে একই দামে বিক্রি করবে। তাহলে আমি এই ধরনের গুলো ক্ষেত্রে কি দেখবো, দেখো 128 প্রথমটা। আচ্ছা দ্বিতীয় চালটার দাম কত ছিল? 143, আর মিশিয়ে বিক্রি করবে কততে? 137.75 এই টাকাতে বিক্রি করবে। এইবার কথা হচ্ছে অনুপাতটা করব কি করে, তাই না? অনুপাতটা কি করে করব? দেখো এই 143 থেকে 137.75 বাদ দিয়ে এখানে বসাবো, আর 128 এই 137.75 থেকে বাদ দিয়ে এখানে বসাবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বাদ দিই। দেখো 137.75 বাদ দেবো কত থেকে? 143 থেকে। তাহলে বাদ দিলে কত হয়? বাদ দিলে কিন্তু এদিকে থাকে 3 আর এদিকে থাকে হচ্ছে 2.25 মানে 5.25, আর এদিকে এটা বাদ দিলে হয় হচ্ছে 137.75, আচ্ছা 128.0057, আচ্ছা 9, তাহলে 9.75। তাহলে এই দুটো যে বেরোলো না, এই দুটোই কিন্তু আমাদের অনুপাত। তাহলে ইস্টু করে দিই। দেখো দশমিক তোলার জন্য নিচে দেবো 100, আবার এটারও দশমিক তোলার জন্য নিচে দেবো 100। আচ্ছা 100 100 কেটে গেল। আচ্ছা 25 দিয়ে কাটলে কত হয়? 25 দিয়ে এটাকে কাটলে হয় কিন্তু 4 5 20, 20 আর দিকে গেলে 1 21, আর এটা কাটলে হয় হলো 39। তাহলে 21:39। আচ্ছা আমি একবারে কিন্তু 25 দিয়ে কেটে দিলাম, যাদের অসুবিধা হবে তারা কিন্তু 5 দিয়ে প্রথমে কাটবে। তারপরে দেখো এখনো কিন্তু কাটাকাটি যাবে। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 7 21, 3 13 39। তাহলে অপশান বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্ক পেলে কিন্তু এরকম বসাবো আর বিয়োগ করে অনুপাত করে দেবো, খুব সোজা।
তো আজকে এই 10টা অঙ্কতেই ক্লাস শেষ করা হচ্ছে। আবার পরবর্তী দিন আসা হবে আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, তাতে আমাদের ইচ্ছাটা বাড়বে আরও এরকম ফ্রি ক্লাস যাতে দিতে পারি। আর ভিডিওটাকে একটু লাইক করে দিও, তাতে আমাদের মধ্যেও একটা নতুন উদ্দীপনা জাগে, যেটা একটা নতুন ভিডিও আর তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার মতো। আজকের ক্লাস এখানেই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।